আমি সিংভূম ও উড়িষ্যার অরণ্যাঞ্চলে দেখেছি শুধু শাল, অর্জুন, বন আমলকি, কেঁদ, পলাশ ও আসান গাছ ছাড়া অন্য কোনো প্রকার গাছ মাইলের পর মাইল বিস্তীর্ণ অরণ্যের মধ্যে কোথাও নেই। একমাত্র আমলকি ও কেঁদ ছাড়া এদের মধ্যে অন্য কোনো গাছ মানুষের খাওয়ার উপযুক্ত ফল ফলে না। হিমালয়ের ও আসামের আরণ্য প্রদেশেও খাদ্যোপযোগী ফল বৃক্ষ বেশি নেই। উড়িষ্যার কোনো কোনো বনে বন্য বিল্ব বৃক্ষ দেখা যায় বটে, কিন্তু তার ফলের ভেতরটা আঠা ও বিচিতে ভর্তি, স্বাদ কষা ও ঈষৎ তিক্ত, মানুষের পক্ষে অখাদ্য। বিশেষ করে আমার বলবার বিষয় এই, সাঁওতাল পরগনা, দক্ষিণ বিহার, সিংভূম ও মধ্যপ্রদেশের আরণ্য প্রদেশ মানুষের প্রতি ভয়ানক নিষ্ঠুর। এখানে বিচিত্র বন পুষ্প নেই, খাওয়ার উপযুক্ত বিশেষ কোনো ফল নেই। মুনি ঋষিরা আর যে কোনো বনেই বাস করুন, এইসব স্থানের বনে নিশ্চয়ই বাস করতেন না, করলে অনাহারে মারা পড়তেন। অন্য কোনো দেশের অরণ্যে প্রকৃতি মানুষের জন্যে ফলের বাগান সাজিয়ে যদি রেখেই থাকেন, তবে তার সন্ধান আমার জানা নেই। ফলের কথা বাদ দিয়ে এবার বন্য ফুলের কথা বলি। বন্য পুষ্পের বিচিত্র শোভার কথা শোনা যায় বটে, কিন্তু সব অঞ্চলের সব অরণ্যের বেলায় সে কথা খাটে না। সাধারণত ধরে নিতে হবে সুখাদ্য ফলের ন্যায় নয়নানন্দদায়ক পুষ্পের দর্শনও মানুষের তৈরি উদ্যানেই মেলে। প্রকৃতি রচিত আরণ্য অঞ্চল মানুষের সুখ সুবিধার দিক থেকে দেখতে গেলে বড় কৃপণ। অতএব যে কোনো বড় অরণ্যে ঢুকলেই যে বন পুষ্পের শোভায় মন মুগ্ধ করবে, যিনি ভাবেন তিনি অরণ্য দেখে নিরাশ হবেন। বনের ফুল ফোটে বিশেষ বিশেষ ঋতুতে, তাও দু এক রকম ফুল মাত্র, সেই ঋতুতে দেখা দেয়। নানা ধরনের ফুল একসঙ্গে কখনোই দেখা যায় না, সে দেখা যায় মানুষের হাতের ফুল বাগানে। যিনি বহুবিধ রঙিন পুষ্পের বিচিত্র সমাবেশ দেখতে ভালোবাসেন, তাকে যেতে হবে আলিপুরের হর্টিকালচার সোসাইটির উদ্যানে। অন্তত আমি এমন কোনো অরণ্য দেখিনি যেখানকার বিচিত্র বনপুষ্প শোভা তাকে অতটা আনন্দ দিতে পারবে। বসন্তে দেখেছি সিংভূম ও উড়িষ্যার অরণ্যে গোলাগুলি ফুলের বড় শোভা, কিন্তু সব বনে এই গাছ দেখা যায় না। কোনো বনে আছে, কোনো বনে আদৌ নেই। এই গাছ দেখতে ঠিক একটি পত্রহীন আমড়া গাছের মতো, কিন্তু কখনোই খুব বড় হয় না। বসন্তে পাতা ঝরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুল ফোটে। ফুলগুলির আকৃতি ও বর্ণ অনেকটা সূর্যমুখী ফুলের মতো। বনের সবুজ পাতার মধ্যে এখানে ওখানে এক একটা শুভ্রকাণ্ড নিষ্পত্র আঁকাবাঁকা গোলগলি গাছ হলদে ফুলে ভরা দাঁড়িয়ে আছে। এ দৃশ্য যিনি একবার দেখেছেন তিনি কখনো ভুলবেন না। এ ছবি আরও অপূর্ব হয় যদি কাছে বড় বড় অনাবৃত শিলাখণ্ড থাকে। উদ্ভিদতত্ত্ববিদ হুকার তার প্রসিদ্ধ হিমালয় জার্নাল নামক গ্রন্থে গোলাগুলি ফুলের সৌন্দর্যে যথেষ্ট সুখ্যাতি করেছেন। তার বইয়ে নিজের হাতে আঁকা ছবিও আছে এই ফুলের। বসন্তে আরও দু এক প্রকারের ফুল দেখেছি এই অঞ্চলের বনে, যেমন লোহাজাঙ্গি ও ঝাঁটি ফুল। এদের ফুল হয় অনেকটা চামেলি ফুলের মতো, তবে গন্ধহীন। পলাশ সর্বত্র নেই, যেখানে আছে, যেমন পালাউমো ও রাঁচি অঞ্চলের প্রান্তরে ও বনে, সেখানে রক্ত পলাশের শোভা বড় অদ্ভুত হয়। কিন্তু প্রান্তর ছাড়া পার্বত্য অরণ্যে পলাশ গাছের ভিড় বড় একটা থাকে না। শাল ফুলের সুগন্ধ আছে, কিন্তু দেখতে বিশেষ কিছু নয়। মহুয়া ফুলের সম্বন্ধেও এই কথা খাটে। কোনো কোনো বনে বর্ষা ঋতুতে কুরচি ফুল যথেষ্ট দেখা যায়, বিশেষ করে সিংভূম অঞ্চলে। শিমুল ফুল বনের মধ্যে ফুটে গাছ আলো করে থাকলে যে কি শোভা হয়, যারা বেঙ্গল নাগপুর রেলপথের শৈলবনের স্টেশন ঘেরা উভয় পার্শ্ববর্তী আরণ্য অঞ্চলে বসন্তে ভ্রমণ করেছেন তারা বুঝতে পারবেন। দুঃখের বিষয়, সিংভূমের মাত্র এই স্থানটুকু ছাড়া অন্য কোথাও বড় একটা শিমুল গাছ বনে দেখা যায় না। সাধারণত শিমুল গাছের স্থান বনে নয়, মানুষের পল্লীতে কিংবা পল্লীর আশপাশের মাঠে। তাই বলছিলাম, বন প্রকৃতি মানুষের সুখ সুবিধার বড়ই উদাসীন। মুচকুন্দ কলকাতার রাস্তার দুধারে যথেষ্ট দেখা যায়, বাংলার পাড়া গাঁয়েও আছে, কিন্তু কোনো বনে কখনো এ গাছ দেখিনি। বাকি রইল বন্য শেফালি ও সপ্তপর্ণ। বন্য শেফালি অজস্র দেখা যায় নাগপুর অঞ্চলের পার্বত্য অরণ্যে। সিংভূমেও আছে, তবে অত বেশি নয়। সপ্তপর্ণ দক্ষিণ বিহারের বন প্রদেশে যথেষ্ট আছে, অন্য কোথাও একদম নেই। উড়িষ্যা ও সিংভূমের অরণ্যে সারাদিন খুঁজে বেড়ালেও একটা বন্য সপ্তপর্ণ চোখে পড়বে না, কিন্তু পড়বে যেখানে মানুষের বাসস্থান।
কেবলমাত্র বাংলাদেশেই দেখা যায়। পল্লীগ্রামের আশেপাশের বনে অযত্ন সম্ভূত বহু সপ্তপর্ণ বৃক্ষ হেমন্তের প্রারম্ভে মধুর পুষ্প সুবাসে পথিকের মন আনন্দে ভরিয়ে দেয়। রক্তকরবীর বন দেখেছি চন্দ্রনাথে, কিন্তু সে গেল বাংলাদেশের মধ্যে। খুব বাহারে ও রঙিন কোনো ফুল সাধারণত রুক্ষ পার্বত্য অঞ্চলের অরণ্যে দেখাই যায় না, যদিও থাকলে খুব ভালো হতো। একসময় আমরা দূর থেকে কয়েকটি পাহাড়ের চূড়া দেখতে পেলাম। মেঘের মধ্যে নীল রঙের 3টি চূড়া, কেঁদ আর শালবনের ফাঁকে অনেক দূরের আকাশের পটে যেন আঁকা রয়েছে। অম্বিকা ও আমি ঠিক করে নিলাম ওই নিশ্চয় ত্রিকূট। অম্বিকা বলল, ও পাহাড় কিন্তু অনেক দূরে। মেঘের মধ্যে বলে চোখে ধাঁধা লেগে অমনি হচ্ছে। মেঘ সরে গেলে অত দূর বলে মনে হবে না। বন একেবারে নিবিড়, শুকনো পাতার রাশি গাছতলায় এত জড়ো হয়েছে যে পায়ে দোলে যাবার সময় একটানা মচমচ শব্দ বহুক্ষণ ধরে শুনছি। এদিকে বেলা বেশ পড়ে এসেছে। রোদ রাঙা হয়ে বড় বড় কেঁদ গাছের মগডালে লেগেছে। এই জঙ্গলটাতে আবার বন্ধ বাঁশ, খয়ের ও বহেড়া গাছ খুব বেশি। সন্ধ্যা তো হয়ে এলো। যদি জঙ্গল শেষ না হয় তবে কি করা যাবে সে বিষয়ে আমরা আগে থেকে পরামর্শ করলাম। অম্বিকা বলল, গাছে উঠে রাত কাটানো যাবে। সেই যে কথা আগে বলেছিলাম, তা যদি উঠতে হয় তবে সন্ধ্যার আগেই আশ্রয় নিতে হবে সেখানে। অন্ধকার হলে এ বনে আর এক পাও চলা উচিত হবে না। অম্বিকারও তাই মত। লক্ষ্মীপুরের জঙ্গলে ভালুক ও বাঘ যথেষ্ট আছে। ভাগলপুরে থাকতে শুনে এসেছি। বন্দুক ও উপযুক্ত গাইড না নিয়ে বনের মধ্যে যাওয়াই উচিত নয়, এ কথা আমাদের সবাই বলেছিলেন, এমনকি রানী সাহেবা পর্যন্ত। আমরা কারো কথা না শুনে যখন এসেছি তখন এর আনুষাঙ্গিক বিপদের জন্যও আমাদের তৈরি থাকতে হবে বইকি। সন্ধ্যা হবার আগে দেখা গেল পথটা উৎরাইয়ের দিকে নামছে। আমরা অনেক দূরে নেমে এলাম। ক্রমশ একটা পাহাড়ি ঝর্ণা আমাদের পথের ওপর কুলুকুলু রবে চলেছে, রাশি রাশি নুড়ির বাধা অগ্রাহ্য করে। ঝর্ণা পার হয়ে আবার একটা চড়াইয়ের পথ। খয়ের ও বহেড়ার জঙ্গলও পূর্ববৎ নিবিড়। সম্বর হরিণ নাকি এই জঙ্গলে খুব বেশি। তারা মানুষ দেখলে তেড়ে এসে শিং দিয়ে গুঁতিয়ে মেরে ফেলে দেয়। এ পর্যন্ত 2-1টা খ্যাঁকশিয়াল ছাড়া অন্য কোনো জানোয়ারের টিকি দেখা যায়নি যদিও। এবার কিন্তু সন্ধ্যা হয়ে এলো। এবার সাবধান হয়ে চলাই দরকার। চড়াইয়ের জঙ্গলে অনেকটা চলে এলাম। সন্ধ্যার অন্ধকার বেশ ভালোভাবেই নামলো। আমরা কি করব ভাবছি এমন সময়ে একটা কি অদ্ভুত ধরনের শব্দ আমাদের কানে গেল দূর থেকে। দুজনে দাঁড়িয়ে রইলাম। বাঘ বা ওই জাতীয় ধরনের কিছু। অল্পক্ষণ পরেই বনের নিবিড় অন্তরাল থেকে বার হয়ে এলো একটা সাদা কাপড়ের ডুলি। দুজন ডুলি বইছে, পেছনে জন 3 লোক। ওদের সকলের হাতেই লাঠি ও বর্ষা। আমরা ওদের দেখে যতখানি অবাক, ওরাও আমাদের দেখে তার চেয়ে কম অবাক নয়। আমরা বললাম, কোথায় যাবে তোমরা? আমাদের প্যান্ট কোট পরা, হ্যাট মাথায় মূর্তি দেখে ওরা বেশ ভয় খেয়ে গিয়েছে বোঝা গেল। বিনীতভাবে তারা বলল, তারা লক্ষ্মীপুর যাবে। ডুলির মধ্যে কি? একটি মেয়ে আছে বাবুজি। অম্বিকা উকিল মানুষ। সে এগিয়ে গিয়ে বেশ একটু মুরব্বিয়ানা সুরে বলল, কোথাকার মেয়ে, কি বৃত্তান্ত আমরা জানতে চাই, কোথা থেকে আনছো? একটি নিরীহ গোছের দেহাতি লোক এগিয়ে এসে আমাদের আভূমি নত হয়ে সেলাম করে বলল, গরিব পরোয়ার, আমার আওরত আমার বাড়ি থেকে লক্ষ্মীপুরে ওর বাপের বাড়ি যাচ্ছে। আমি ওর স্বামী। নাম বিঠল ভক্ত হুজুর। আমরা তো অবাক। বিঠল ভক্ত তার স্ত্রীকে নিয়ে এই প্রকাণ্ড বনের মধ্যে দিয়ে রাত্রিকালে শ্বশুরবাড়ি চলেছে। আমরা বললাম, বোন আর কতটা আছে? বিঠল তক্ত বলল, আর 1 ক্রোশ, কিন্তু ডান দিক ঘেঁষে যান। বাঁ দিকের পথে চললে এখনো 2-3 ক্রোশ বন পাবেন। কোনো ভয়ভীত আছে এ বনে? জানোয়ার আছে বইকি, ভালুকের ভয় এই সময়টা খুব। তোমাদের খুব সাহস তো, এই রাত্রিকালে বনের মধ্যে দিয়ে বউ নিয়ে যাচ্ছ। আমাদের এই জঙ্গলের দেশেই বাড়ি বাবু সাহেব, ভয় করলে চলে না। আমাদের সঙ্গে অস্ত্র আছে। ওরা চলে গেল। আমাদের সাহস বিঠল ভক্ত অনেকটা বাড়িয়ে দিয়ে গেল সন্দেহ নেই। আমরা দুজনেই তখন এগিয়ে চলেছি ডান দিক ঘেঁষে। জঙ্গলের মধ্যে জ্যোৎস্নার আলো ছায়ার জাল ক্রমশ খুব স্পষ্ট হয়ে উঠল। নিস্তব্ধ বিজন অরণ্যানী আমাদের চারিদিকে বিস্তৃত। নিজেদের ঘরবাড়ি ছেড়ে কত দূর এসে পড়েছি, কোথায় যেন চলেছি। একথা ভাবতে আমার এত আনন্দ হচ্ছিল। নৈশ পাখির আওয়াজ, আর বনের মধ্যে কোথাও বনশিউলি ফুটেছে। তার গন্ধ সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে।
মাঝে মাঝে গন্ধটা খুব ঘন, এক এক জায়গায় বড় পাতলা হয়ে যায়, এক এক জায়গায় থাকেই না, কিন্তু একেবারে কখনোই যায় না। বন ক্রমশ কমে আসছে বোঝা গেল। আর আধ ঘন্টা জোর হাঁটবার পরে বন ছাড়িয়ে আমরা ফাঁকা মাঠের মধ্যে পড়লাম। কিন্তু কোনো দিকে একটা বস্তি নেই। মাঠে শুধু শাল আর মৌল গাছ দূরে দূরে। জ্যোৎস্নার আলোতে এই দীর্ঘ অজানা প্রান্তর যেন আমাদের কাছে দক্ষিণ আমেরিকার পাম্পাস তৃণভূমি। আকাশের নেশা, পথহীন পথের নেশা, অজানার উদ্দেশ্যে ক্লান্তিহীন যাত্রার নেশা। অথচ কতটুকুই বাজাবো। আমরা উত্তর মেরু আবিষ্কার করতে যাইনি, যাচ্ছি তো ভাগলপুর থেকে দেওঘর, বড় জোর 125 কি 30 মাইল, কিংবা হয়তো তারও কম। আসল কথা, মনের আনন্দই মানুষের জীবনে অস্তিত্বের সবচেয়ে বড় মাপকাঠি। আমি 10 মাইল গিয়ে যে আনন্দ পেলাম, তুমি যদি 1000 মাইল গিয়ে সেই আনন্দ পেয়ে থাকো, তবে তুমি আমি দুজনেই সমান। 10 মাইলে আর 1000 মাইলে পার্থক্য নেই। তবে ঘরকে একেবারে মন থেকে তাড়াতে হয়। ঘর মনে থাকলে পথ ধরা দেয় না। ঘর দুদিনের বন্ধন, পথ চিরকালের। জয়পুর ডাকবাংলোয় পৌঁছে গেলাম আরও প্রায় 1 ঘন্টা হেঁটে। এখানে চৌকিদারকে ডেকে বললাম, বাপু, রঘুনাথ পাটোয়ারি কোথায় থাকে? তার হাতে এই চিঠিখানা দিয়ে এসো তো। চিঠিখানা লক্ষ্মীপুরের দেওয়ান দিয়েছিলেন পাটোয়ারির কাছে আমাদের সম্বন্ধে। চৌকিদার চলে যাওয়ার কিছু পরেই দেখি 4-5 জন লাঠি হাতে লোক সঙ্গে করে, জনৈক পাগড়ি বাঁধা মেরজায় আঁটা বৃদ্ধ এদিকেই আসছে। কাছে এসে লোকটি একটা লম্বা সেলাম দিয়ে সামনে দাঁড়ালো। তারই নাম রঘুনাথ। বাবুরা স্বচ্ছন্দে থাকুন ডাকবাংলোয়, সে এক্ষুনি খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে দিচ্ছে। বিশেষ করে ডাকবাংলোতে রাত্রে পাহারার জন্যে লোক এনেছে সঙ্গে। পাহারার লোক কেন? বাবু সাহেব, এই ডাকবাংলো জঙ্গলের ধারে মাঠের মধ্যে, লোকজন নেই কাছে, এখানে প্রায়ই ডাকাতি হয়। এক মারোয়ারি শেঠ এখানে ছিল সে বছর, তাকে মেরে ধরে টাকা করে নিয়ে যায়। জায়গা ভালো না। আমাদের সে ভয় নেই পাটোয়ারিজি, সঙ্গে কিছু নেই যে নেবে। তবে লোক থাকে রেখে দাও, আর খাওয়া দাওয়ার হাঙ্গামা করো না। কেবল একটু চা যদি হতো। সব বন্দোবস্ত করে দিচ্ছি এক্ষুনি। আপনারা স্টেটের অতিথি, খাবেন না তা কি কখনো হয়? দেওয়ানজি লিখেছেন আপনাদের আদর যত্নের কোনো ত্রুটি না হয়। আর টাকা কড়ির কথা বলছেন, এ জঙ্গলি দেশে 4 আনা পয়সার জন্যে অনেক সময় মানুষ খুন হয়। পাহারা রাখতেই হবে। রাত্রে পুরি ও হালুয়ার ব্যবস্থা করে দিল রঘুনাথ পাটোয়ারি। একটা জিনিস লক্ষ্য করলাম, এমন চমৎকার ভয়সা ঘি আর কখনো দেখিনি কোথাও, লক্ষ্মীপুর আর এই জয়পুর ডাকবাংলো ছাড়া। কলকাতার বাজারে আমরা যে জিনিস ভয়সা ঘি বলে কিনে থাকি, তা আর যাই হোক, খাঁটি ভয়সা ঘি যে নয় তা বেশ ভালোভাবেই বুঝলাম। এই রকম ঘি আর দেখেছিলাম বৈকুণ্ঠ পাড়ের বাড়িতে। পাটোয়ারিজিকে ডেকে বললাম, পুরি কি ঘিয়ে ভাজা? কেন বাবু সাহেব, ভয়সা ঘিয়ে? একটু নিয়ে এসে দেখাতে পারো? একটা বাটিতে খানিকটা ঘি ওরা আমাদের কাছে নিয়ে এলো। তার রং কলকাতার বাজারের ঘিয়ের মতো সাদা নয়, কটা মাছের ডিমের মতো দানাদার। সুগন্ধে ঠিক গাওয়া ঘির মতো, বিশেষ কোনো প্রভেদ নেই। পাটোয়ারি বলল, বাবু সাহেব, দেহাত থেকে মারোয়ারিরা এই ঘি নিয়ে গিয়ে পাইল করে, মানে চর্বি আর অন্য বাজে তেলের সঙ্গে কিংবা খারাপ ঘিয়ের সঙ্গে মেশায়, তারপর টিনবন্দি করে বাজারে ছাড়ে। শহর বাজারে সেই জিনিস ভয়সা ঘি বলে চলে। খাঁটি ভয়সা ঘি কোথা থেকে আপনারা বাজারে পাবেন? রাত্রে সুনিদ্রা হলো। দুজনের শরীরই ছিল খুব ক্লান্ত। একবার মাঝরাত্রে উঠে বাংলোর বাইরে এসে চেয়ে দেখলাম, দূরে লক্ষ্মীপুরের জঙ্গলের সীমারেখা আলো আঁধারে অদ্ভুত দেখাচ্ছে। আকাশে বৃহস্পতি ও শনি এক সরল রেখায় অবস্থিত। জলজল করছে বৃহস্পতি, তার নিচে কিছু দূরেই শনি মিটমিট করছে। বিশাল মাঠের সর্বত্র বড় বড় শাল ও মহুয়া ছড়িয়ে আছে দূরে দূরে। অল্প দূরেই ত্রিকুটের 2টি শৃঙ্গ আধো অন্ধকারে আকাশে মাথা তুলে দাঁড়িয়ে। কি একটা রাতজাগা পাখি প্রান্তরের নিস্তব্ধতা ভঙ্গ করে মাঝে মাঝে কুস্বরে ডাকছে। ডাকবাংলোর বারান্দায় রঘুনাথ পাটোয়ারির দরওয়ান 3টি নাক ডাকিয়ে অঘরে ঘুমোচ্ছে। বন প্রান্তরে যেন কি একটা অব্যক্ত রহস্য থমথম করছে, যা মনেই শুধু অনুভব করা যায়, কিন্তু মুখে কখনো প্রকাশ করা সম্ভব নয়। পরদিন সকালে উঠে সকলের কাছে বিদায় নিয়ে পথে উঠলাম এসে। দুপুর পর্যন্ত হেঁটে মহিষারডি বলে একটা গ্রামে এক আহির গোয়ালার বাড়ি একটু জল চাইলাম।
গ্রামখানি ছোট, প্রায় সবই গোয়ালা অধিবাসী গ্রামে। বাড়ির মালিক বলল, কোথা থেকে আসছেন আপনারা? ভাগলপুর থেকে। কিসে? পায়ে হেঁটে বৈদ্যনাথজি যাচ্ছি। কথাটা শুনে শ্রদ্ধায় লোকটা অভিভূত হয়ে পড়ল। আমাদের বিশেষ অনুরোধ করল আমরা যেন সেবেলা তার আতিথ্য স্বীকার করি। খাওয়া দাওয়া সেরে ও বেলা রওনা হলে রাত 8টার মধ্যে আমরা ত্রিকুটের পাদদেশে মোহনপুর ডাক বাংলোয় পৌঁছে সেখানে রাত কাটাতে পারি। আমাদের রাজি না হয়ে উপায় ছিল না। অত রৌদ্রে ক্লান্ত শরীর নিয়ে পথ হাঁটা চলবে না এবেলা। লোকটির নাম হরবংশ গোপ। সে বাড়ির সবাইকে ডেকে এনে আমাদের দেখিয়ে বলল, দেখো, কলিকালে ধর্ম নেই কে বলে। বাবুজিরা ভাগলপুর থেকে পাঁও দলে আসছেন বৈদ্যনাথজির মাথায় জল চড়াতে, অথচ বাবুরা ইংরেজি বিদ্যের জাহাজ, মস্ত বড় এলেমদার লোক, দেখে শেখ। আমরা দুজনেই সংকুচিত হয়ে পড়লাম। এ প্রশংসা আমাদের প্রাপ্য নয়। তীর্থ করতে আমরা যাচ্ছি না, এই 100 মাইল হেঁটে। এই সরল পল্লীবাসীরা সে কথা বুঝবে না। পুণ্যের আকর্ষণ ভিন্ন, আর কিসের আকর্ষণে আমাদের এতখানি পথ টেনে এনেছে তা এদের বোঝাতে গেলে আমাদের উন্মাদ ঠাউরাবে। অতএব ভক্ত তীর্থযাত্রী সেজে থাকায় জটিলতা নেই ভেবে আমরাও ওদের কথার প্রতিবাদ করে ওদের ভুল ভাঙাবার আগ্রহ দেখালাম না। ওরা তারপর বিনীতভাবে জিজ্ঞেস করলো আমরা কি খাবো। আমরা বললাম, যা হয় খেতে পারি, তার জন্যে ব্যস্ত হতে হবে না, আমাদের খাওয়া না হলেও চলবে। হরবংশ গোপ সে কথা শুনল না। চাল ডাল বের করে দিল, আমরা রেঁধে খাবো। ওইখানে পড়ে গেলাম মুশকিলে। পথে বার হয়ে এ পর্যন্ত রান্না করে খেতে হয়নি একদিনও। আমরা ওজোর আপত্তি করলাম। ওরা ব্রাহ্মণকে রেঁধে খাইয়ে জাত মারতে রাজি নয়। মহিষাড্ডি গ্রামখানার অবস্থান বড় চমৎকার। বামে কিছু দূরে ত্রিকুট শৈল, ডাইনে খানিকটা নাবাল জমি, তাতে শুধু বড় বড় পাথর ছড়ানো আর চারাশালের বন। দূরে একটা বড় বনের শীর্ষদেশ দেখা যায়, খুব ফাঁকা জায়গাটা। তাছাড়া অনেক আকর্ষণ আছে। এ ধরনের সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ঐশ্বর্যবান গ্রাম রেল স্টেশনের কাছে থাকলে নিশ্চয়ই সেখানে কলকাতার লোকে বাড়ি না করে ছাড়ত না। গ্রামের যেদিকটা নাবাল জমি, তার বড় ঢালুতে চারাশালের বনে খুব বড় 3-4খানা শিলাখণ্ড, ঠিক যেন হাতির মতো উঁচু ও বড়। অন্তত 2খানা এমন শিলার ওপরে 2টি অর্জুন গাছের চারা ঠিক একেবারে পাথর ঘেঁষে দাঁড়িয়ে। ও দুটোতে যথেষ্ট ছায়াদান করছে। বেশ ওঠা যায় পাথরে। সকালে, বিকালে, রাত্রে ত্রিকুট শৈল ও পেছন দিকের মুক্ত প্রান্তরের দিকে চোখ রেখে অনেকক্ষণ বসে আপন মনে কাটানো যায়, বই পড়া যায়। বড় সুন্দর নিভৃত শিলাসন। আশেপাশে নিকটে দূরে অনেকগুলো পলাশ বৃক্ষ। রাঙা সিঁদুরের মতো মাটি, কাঁকড়ের ডাঙা, ছবির মতো একটি ঝর্ণা ত্রিকুট থেকে বেরিয়ে গ্রামের পশ্চিম দিক দিয়ে বয়ে চলেছে সেই নাবাল জমিটার পশ্চিম প্রান্ত ঘেঁষে। ছবিকে সর্বাঙ্গ সুন্দর করবার জন্যেই যেন গ্রামের মধ্যে কয়েক ঝাড় কাঁটা বাঁশ রাঙামাটির ডাঙার ওপর সাজানো। অম্বিকাকে বললাম, যে দেখো গ্রাম বাংলার রূপ, এখানটা বাস করবার উপযুক্ত স্থান। আমার যদি কখনো সুবিধে হয় ঠিক এই মহিষাড্ডি গ্রামে এসে বাস করব। অম্বিকাও বলল, সত্যি এটা একটা বিউটি স্পট। যদি এত দূর আর এমন বেখাপ্পা জায়গায় না হতো, আমিও এখানে বাস করতাম। আমি ভেবে দেখলাম রেল থেকে এই দূরত্বই অন্তত 32 মাইল। ওকে আরও সৌন্দর্য দান করেছে। রেল স্টেশনের কাছে হলে এ গ্রাম যেন সাধারণের উচ্ছিষ্ট হয়ে পড়ত। এ এখন রূপসী, সরলা বন্যবালা, শুভ্র ও অপাববিদ্ধ। এই দিশাহীন রাঙামাটির মুক্ত প্রান্তর, অদূরের ওই শৈলচূড়া, হাতির মতো বড় বড় পাথরের আসনগুলো, নাবাল জমিটার ও ঝর্ণাটার সৌন্দর্য এ গ্রামকে অদ্ভুত শ্রী দান করেছে। অথচ এখানে কলকাতার কোনো লোক এখনো বাড়ি করেনি, কোনোদিন করবেও না। এ গ্রাম এমনই জনবিরল, নিস্তব্ধ ও শান্ত বন প্রান্তরের মধ্যে চিরদিন নিজের সৌন্দর্য অটুট রেখে চলবে, একথা ভেবেও মনে আনন্দ পেলাম। এই চিন্তার সঙ্গে সঙ্গে মনে একটা গুপ্ত বাসনা অবশ্যই থাকে, যদি কখনো সুবিধে হয় তবে এখানে বাড়ি করব। জমির এখানে কি দাম হরবংশ? জমির দাম কি করবেন বাবু সাহেব? ধরো যদি বাস করি। হরবংশ আনন্দে উৎফুল্ল হয়ে বলল, বাস করুন না, জমি কিনতে হবে না বাবুজি। ওই মোড়ের ধারে ভালো জমি আমার নিজের আছে, আপনাকে দিচ্ছি। আসুন না, যেখানে আপনাদের পছন্দ হবে গাঁয়ের মধ্যে জমি নিন। 15-20 টাকা বিঘে দরে জমি বিক্রি হয়। ওই রাঙামাটির বড় ডাঙাটা নিন না।
বাসের পক্ষে চমৎকার জায়গা। ওটা 22 বিঘের ডাঙা। আমি গ্রামের প্রধানকে বলে সস্তায় করে দেব। 10 টাকা বিঘে দরে ডাঙাটা আমি আপনাকে করে দিতে পারি। পড়েই তো রয়েছে আমার জন্ম থেকে, 10 টাকা বিঘে পেলে বর্তে যাবে। মহিষারডি থেকে পরদিন সকালে বেরিয়ে পড়লাম। যাবার সময় বারবার মনে করলাম, যদি কখনো সুবিধে হয় আর একবার এই সুন্দর গ্রামখানিতে ফিরে আসব। অবশ্যই এখনো পর্যন্ত সে কল্পনা কার্যে পরিণত হয়নি, কিন্তু মাঝে মাঝে প্রায়ই মনে হয় গ্রামখানির কথা। গত বছর বড়দিনের পরে কার্যোপলক্ষে একবার দেওঘর যেতে হয়েছিল। কতবার ভেবেছিলাম লক্ষ্মীপুরের পথে গিয়ে একবার মহিষারডি গ্রামে হরবংশ গোপের সঙ্গে দেখা করে আসি, আবার ওদের রাঙামাটির সেই হাতির মতো বড় পাথরখানার ওপর বসে আসি। কিন্তু মানুষের সব ইচ্ছে সবসময় পূর্ণ হয় কই। মোহনপুর ডাকবাংলোয় আমরা পৌঁছে গেলাম বেলা 10টার মধ্যে। এই স্থানটিও খুব সুন্দর। ত্রিকুট শৈলের পাদদেশে ডাকবাংলোটি অবস্থিত। দেওঘর থেকে বাউসি দিয়ে যে রাস্তা গেছে তারই ধারে। আমরা সেখানে বেশিক্ষণ ছিলাম না। ঘন্টা 2 বিশ্রাম করে বেলা 2টোর সময় সেখান থেকে রওনা হব ঠিক করেছি, কিন্তু অম্বিকা বলল, এত দূর এসে একবার ত্রিকুট পাহাড়ে ওঠা দরকার, পাহাড়ে না উঠে যাব না। দুজনে পাহাড়ে উঠতে আরম্ভ করলাম। প্রথম অনেক দূর পর্যন্ত কাঁটা বাঁশের বন। পাহাড়ে উঠবার পথ বেশ ভালো। বড় বড় পাথরের পাশ বেয়ে ঝর্ণার জল গড়িয়ে আসছে। কিছু দূর উঠে জন 2 সাধুর সঙ্গে দেখা হলো। একজন বললেন, বাবুজিরা কোত্থেকে আসছেন? ভাগলপুর থেকে, পায়ে হেঁটে দেওঘর যাব। আপনাদের ধর্মে মতি আছে, একালে এমন দেখা যায় না। সাধু বাবাজিদের কাছে মিথ্যে ভক্ত সেজে কি করব? আমরা খুলেই বললাম সব কথা। আমাদের আসল উদ্দেশ্য পায়ে হেঁটে দেওঘর আসা, বৈদ্যনাথজির দর্শন নয়। যদিও মন্দিরে নিশ্চয় যাব এবং দেব দর্শনও করব। ওরা আমাদের ঠাকুরের প্রসাদ খেতে দিলেন, হালুয়া ও 2টি কলা। আমরা কিছু প্রণামী দিয়ে সেখান থেকে নেমে এলাম। বেলা পড়ে এলো পথেই। দেওঘর পৌঁছতে প্রায় রাত 8টা বাজল। 1932 সালে আমার একটি বন্ধু মধ্যপ্রদেশের রেওয়া স্টেটের দ্বারকেশা বলে একটি ক্ষুদ্র পার্বত্য গ্রাম থেকে আমায় চিঠি লিখলেন, সেখানে একবার যাবার অনুরোধ করে। তার চিঠিতে প্রাকৃতিক দৃশ্যের কথা পড়ে আমি আর স্থির থাকতে পারলাম না। মধ্যপ্রদেশের ঘন বন ও পাহাড়ের মধ্যে গ্রামখানি অবস্থিত। তিনি সেখানে কন্ট্রাক্টরের কাজ করেন। ইদানিং কাঠের ব্যবসাও আরম্ভ করেছিলেন। 2-3টি ভালো ঘোড়াও কিনেছেন। অনেক কুলি ও লোকজন তার হাতে। বনে বেড়াতে ইচ্ছে করলে তিনি সেদিকে যথেষ্ট সুবিধে করে দেবেন লিখেছেন। আমি কখনো মধ্যপ্রদেশে যাইনি তার আগে। বেঙ্গল নাগপুর রেলের গাড়ি চড়ে, এমনকি কোনোদিন রামরাজতলাতেও যাইনি। তিনি লিখলেন, বিলাসপুর থেকে যে লাইন কাটনি গিয়েছে তারই ধারে কার্গি রোড বলে একটা ছোট স্টেশন আছে। সেখান থেকে 32 মাইল ঘোড়ায় চেপে যেতে হবে তার ওখানে পৌঁছতে। তিনি স্টেশনে ঘোড়া ও লোক রেখে দেবেন আমার চিঠি পেলে। আমার সেই বন্ধুটির ছোট ভাই কলকাতায় থেকে কলেজে পড়ে। তার সঙ্গে গিয়ে একদিন দেখা করলাম। সেও আমায় খুব উৎসাহ দিল। সে ছুটিতে একবার সেখানে গিয়েছিল। চমৎকার জায়গা। গ্রামের ধারেই বিশাল বনভূমি, হরিণের দল চড়ে বেড়ায়। ময়ূর তো যথেষ্ট। গ্রামের গাছপালার ডালে বন ময়ূর এসে বসে ইত্যাদি। আমি বললাম, কোন সময় যাওয়া ভালো? এখন তো বর্ষাকাল। পুজোর সময় রাস্তাঘাট ভালো হয়ে যায়, পাহাড়ি ঝর্ণার জল শুকিয়ে যায়, সেই সময়েই যান। ঠিক হলো, সেও পুজোর ছুটিতে আমার সঙ্গে যাবে। কিন্তু মাস 2 পরে যখন পুজোর অবকাশ এসে পড়ল, সে বলল তাকে একবার তাদের গ্রামে যেতে হবে, এখন সে যেতে পারবে না। আমি তাকে বললাম, তোমার দাদাকে চিঠি লিখে দাও, আমি ষষ্ঠীর দিন কলকাতা থেকে রওনা হব, তিনি যেন সব বন্দোবস্ত রাখেন। সে বলল, ঘোড়া চড়তে পারেন তো? 32 মাইল ঘোড়ার ওপর যেতে হবে। রাস্তাও খুব ভালো নয়, উঁচু নিচু পাহাড় জঙ্গলের রাস্তা। আমি তাকে আশ্বস্ত করলাম, ঘোড়ায় চড়া আমার যথেষ্ট অভ্যাস আছে। ওর চেয়ে বেশি পথও আমি ঘোড়ায় চড়ে গিয়েছি। দিন ঠিক করে দুজনেই 2খানা পত্র দিলাম তার দাদার কাছে। নির্দিষ্ট দিনে জিনিসপত্র নিয়ে হাওড়া স্টেশন থেকে বেঙ্গল নাগপুর রেলপথের বম্বে মেলে রওনা হলাম। সেবার সারা বর্ষাকাল ধরে খুব বৃষ্টি হয়ে দিন 15-20 আকাশ বেশ নির্মল হয়ে রৌদ্র ফুটেছিল। যাবার সময় দেখলাম রেলের দুধারে যথেষ্ট ধান হয়েছে, ফসল খুব ভালো হবে। বৈকালের ছায়ায় বহুদূর বিস্তৃত শ্যামল ধান ক্ষেতের শোভা দেখতে দেখতে কোলাঘাটে পৌঁছে গেলাম। রূপনারায়ণপুরের পুল যখন পার হই
তখন সন্ধ্যার অন্ধকার নেমেছে। বোম্বে মেল ঝড়ের বেগে ছুটে চলে গিদনি, ঘাটশিলা, গালুড়ি পার হয়ে গেল। রাত হয়েছে বেশ। আমার মুশকিল হয়েছে খড়গপুর স্টেশনে খাবার কিনিনি। ভেবেছিলাম তখনও তত রাত হয়নি, আগের কোনো স্টেশনে কিনবো এখন। ভিয়েনার সম্পর্কে অভিজ্ঞতা ছিল না। এ লাইনে যে ভালো খাবার পাওয়া যায় না তা তখন জানতাম না। অপকৃষ্ট ঘিয়ে ভাজা পুরি ও কুশ্রি তরকারি দেখে খাবার প্রবৃত্তি কমে গেল। টাটানগরে গাড়ি প্রায় আসে। এক সহযাত্রী ভদ্রলোক পাশ থেকে আমায় বললেন, মশাই, যদি কিছু মনে না করেন, আমার বাড়ির খাবার সঙ্গে আছে, আপনাকে কিছু দিতে পারি। তার সঙ্গে মাঝে মাঝে আমার 2-4টি কথাবার্তা হয়েছে। ভদ্রলোক ডাক্তার, রায়পুর যাচ্ছেন তার কোন এক আত্মীয়ের বাড়ি, এইটুকু মাত্র তার পরিচয় তিনি দিয়েছিলেন কথাবার্তার মধ্যে। ভদ্রলোক দেখি খাবার বার করে দুভাগে ভাগ করছেন। আমি বিনীতভাবে তাকে বললাম, আমার খিদে নেই, কিছু খাবো না, শরীর ভালো নয়। ভদ্রলোক আমার মুখের দিকে চেয়ে বললেন, কেন, কি হয়েছে আপনার? না, বিশেষ কিছু হয়নি, খাবার ইচ্ছে নেই। লোকটি অদ্ভুত ধরনের। গতকালের পরিচিতের মতো তিনি আমার হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, বাহ, খাবেন না বললেই হলো, এত খাবার দিয়েছে বাড়ি থেকে, আমি কি একলা খাবো না খেতে পারি? আপনি তো কিছুই খাননি, সারা রাত কাটাবেন কি করে? আর এ লাইনে ভালো খাবার পাবেন না যে কিনে খাবেন এরপর খিদে পেলে। ও কথা শুনবো না, খান খান, আসুন। বলেই তিনি আমার সামনে খাবারের এক ভাগ এগিয়ে দিলেন। আমি এমন ধরনের মানুষ কখনো দেখিনি। মানুষকে এত অল্পক্ষণের মধ্যে আত্মীয় ও অন্তরঙ্গদের মতো ভাবতে পারে যে লোক, তার অনুরোধ উপেক্ষা করা বড় সহজ কথা নয়। অগত্যা খেতে হলো। ভদ্রলোক নিজে খান, আমার পাত্রের দিকে চেয়ে বলেন, বেশ তরকারিটা না, আমার মা, বুঝলেন না? আমি সম্ভ্রমের ভাব মুখে এনে বলি, ও 72-এর ওপর বয়স। বলেন কি? নিশ্চয়ই 72-এর ওপর বয়স। এর উত্তরে কি বলা উচিত ঠিক বুঝতে পারি নে, কিন্তু খানিকটা বিস্ময় ও সম্ভ্রমের ভাব মুখের ওপর এনে ফেলার চেষ্টা করি। যদিও একটি বৃদ্ধা ভদ্রমহিলার বয়স 72 হওয়ার মধ্যে এমন একটা আশ্চর্য ব্যাপার কিছুই নেই। ভদ্রলোক আমার দিকে চেয়ে সগর্বে বললেন, মা এখনো সংসারের যাবতীয় রান্না সব নিজের হাতে করে থাকেন। এই যে খাচ্ছেন, সব তার নিজের হাতের। আমি এবার আর নিরুত্তর রইলাম না। উত্তর দেওয়ার পথ খুঁজে পেয়েছি। বললাম, তাই বলুন, এরকম রান্না কি কখনো একালের মেয়ের হাতে? খেয়েই আমার সন্দেহ হয়েছিল। এমন রান্না তো অনেকদিন খাইনি, এ না জানি কার হাতের। ভদ্রলোক হাসি হাসি মুখে আমার দিকে চেয়ে বললেন, পারবে কেউ আজকালকের মেয়ে, বলুন? আরে রামো, একালের মেয়ে, হে। আমি অবজ্ঞাসূচক হাসি টেনে আনি মুখে। মনের গোপন তলায় একটা প্রশ্ন বারবার উকি মারছিল, ভদ্রলোক অবিবাহিত না বিপত্নিক, কিংবা স্ত্রীর সঙ্গে বনিবনা নেই, এমন তো নয়? আর দুখানা পুরি নিন। না না, লজ্জা করবেন না মশাই, লজ্জা করলে ঠকবেন রাত্রে। সেই বিলাসপুরে ভোর, তার আগে কিছু মিলবে না ভালো খাবার। খাওয়া দাওয়া শেষ হলো দুজনেরই। ভদ্রলোক নিশ্চয়ই খুব মাতৃভক্ত। তার মাতৃদেবীর গুণকীর্তন শুনতে হলো অনেকক্ষণ ধরে। শোবার ইচ্ছে থাকা সত্ত্বেও শয্যা আশ্রয় করতে পারলাম না। তারপর কখন ঘুমিয়ে পড়েছিলাম আমার ঠিক মনে নেই। একটা কি স্টেশনে দেখি ভদ্রলোক আমায় ঝাঁকুনি দিয়ে বলছেন, ও মশাই উঠুন, একটু চা খান, খুব ভালো চা এই স্টেশনের, এই ধরুন কাপটা। উঁকি মেরে জানালা দিয়ে দেখি স্টেশনের নাম ঝাড়সুগুড়া। বললাম, রাত কত মশাই? 3:25। ট্রেন ছাড়লে চেয়ে দেখি রেলের দুধারে শেষ রাত্রের অন্ধকারে কেবল বন আর বন। মধ্যপ্রদেশে এসে পড়া গেল নাকি? আরও অনেক স্টেশন চলে গেল, বন আর পাহাড়, পাহাড় আর বন। শেষ রাত্রের ঘন অন্ধকারে কেমন অপরূপ মনে হচ্ছে। কখনো এ লাইনে আসিনি। বনের এমন শোভা যে এ লাইনে আছে তা আমার জানা ছিল না। সেদিক থেকে বেঙ্গল নাগপুর রেলপথ একটি বিশেষ লাইন, যা কিনা চক্ষুষ্মান ও প্রকৃতি রসিক যাত্রীর সামনে আদিম ভারতের ছবি ধীরে ধীরে খুলে ধরবে। তার নিবিড় অরণ্যানী ও শৈলশ্রেণী, কোল, মুন্ডা, ওরাওদের বস্তির সারি, স্থানের অনার্য নাম ইত্যাদি মনে করিয়ে দেয় প্রাক আর্য যুগের ভারতবর্ষের কথা। জানালা খুলে অন্ধকারে বনশ্রেণীর দিকে চেয়ে বসে রইলাম। ঘুম আমার চোখ থেকে চলে গেল। পয়সা খরচ করে দেশ বেড়াতে এসেছি, ঘুমোবার জন্যে নয়। আমার সহযাত্রী কিছুক্ষণ বসেছিলেন, তারপর আবার শুয়ে পড়লেন। ট্রেনের কামরার মধ্যে কোনো শব্দ নেই, সবাই ঘুমোচ্ছে।
আমার নীরব উপভোগের বাধা জন্মায় এমন কোনো বিবাদী সুর কানে আসে না। মনে হলো বহুকাল ধরে চেয়ে থাকলেও চোখ আমার কখনো শান্ত হয়ে উঠবে না, মন তার আনন্দকে হারাবে না। রাতের অন্ধকারে সে বিশাল বনভূমির দৃশ্য যে না দেখেছে, সে পৃথিবীকে অত্যন্ত মহিমময় একটি রূপে আদৌ প্রত্যক্ষ করেনি। তার শিক্ষা এখনো সম্পূর্ণ হয়নি। বিশালের অনুভূতি মনে জাগায় এমন যে কোনো দৃশ্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বক্তৃতার চেয়ে অনেক মূল্যবান জিনিস শিক্ষার দিক থেকে। আমাদের দেশের স্কুল কলেজ এখনো এ বিষয়ে উদাসীন। নতুবা ছুটিতে ছেলেদের নিয়ে দেশ বেড়াবার ব্যবস্থা করত। পয়সা খরচ করে যদি নাও হয়, পায়ে হেঁটে যত দূর যাওয়া যায় তাও তো করা যেতে পারে। আমার এই দৃঢ় ধারণা, যে দেশ ভ্রমণ করেনি, প্রকৃতিকে বিভিন্ন রূপে দেখেনি, কোথাও বা মোহন, কোথাও বা বিরাট, কোথাও রুক্ষ ও বর্বর, তার শিক্ষা সম্পূর্ণ হতে অনেক বাকি। আমার সহযাত্রী এই সময় ঘুম থেকে উঠে আমায় বললেন, কোন স্টেশন গেল? আমি স্টেশনের নাম পড়িনি তা জানালাম। তিনি উঠে বসলেন, বাইরের অরণ্যের চেহারা দেখে বললেন, ও, এবার বিলাসপুরের কাছাকাছি এসে পড়েছি। এসব সম্বলপুরের ফরেস্ট। তাই নাকি? আমি জানতাম না। চমৎকার দেখাচ্ছিল। ঘুমননি বুঝি? বসে বসে দেখছিলেন নাকি? না, এই ঝাড়সুগুড়া থেকে একটু অমনি। আপনি নতুন আসছেন, আমি বহুবার দেখেছি এসব, সেই টানেই তো আসি। আপনারও খুব ভালো লাগে এসব, না? খুব। কালাহান্ডি ফরেস্টের নাম শুনেছেন? আমার এক বন্ধুর সঙ্গে সেখানে শিকারে গিয়েছি। বড় ইচ্ছে করে আবার যেতে। লোকটিকে এতক্ষণ ভালো চিনতে পারিনি। সম্ভ্রমে আমার মন পূর্ণ হয়ে গেল। পিপাসা থাকলেই হলো, না দেখলেও ক্ষতি নেই। পিপাসা আত্মার জিনিস, দেখাটা বহির ইন্দ্রিয়ের। মনের বেদিতে হোমের আগুন না নিভে যায়। সাগ্নিক বেদজ্ঞ ব্রাহ্মণের মতো সে আগুন অতি যত্নে যে রক্ষা করে জীবনের শেষ দিন পর্যন্ত চলতে পারে, সে মৃত্যুকেও জয় করবে। কারণ তার চোখ ও মন তৈরি হয়ে গিয়েছে। তার আত্মায় স্পর্শ লেগেছে বিরাটের, অনন্তের। আমার সহযাত্রী সোৎসাহে কালাহান্ডি ফরেস্টে শিকারের কাহিনী বলে যেতে লাগলেন। শুনতে শুনতে আমার কখন নিদ্রাবেশ হয়েছে জানি না। হঠাৎ কতক্ষণ পরে যেন আমার কানে গেল কে বলছে, উঠুন উঠুন, বিলাসপুর আসছে, জিনিস গুছিয়ে নিন ও মশাই। তন্দ্রা ভেঙে গেল। ট্রেনের বেগ কমিয়েছে, বন পাহাড় অদৃশ্য। অন্ধকার কখন মিলিয়ে গিয়ে বেশ দিনের আলো ফুটেছে। দূরে একটা স্টেশনের ডিস্ট্যান্ট সিগন্যাল দেখা গেল। আমি জিনিসপত্র গুছিয়ে নিলাম, কারণ আমায় বিলাসপুরেই নামতে হবে। আকাশের দিকে চেয়ে দেখি ভয়ানক মেঘ করেছে। মন বড় দমে গেল মেঘ দেখে। আবার যদি বৃষ্টি শুরু হয় তবে এবারকারের বেড়ানোটাও মাটি করে দেবে। হলেও তাই। বিলাসপুর রেলওয়ে রেস্তোরাঁতে বসে চা খাচ্ছি, এমন সময় ভীষণ বৃষ্টি নামলো। সেই বৃষ্টি থামবার কোনো লক্ষণ দেখলাম না ঘণ্টাখানেকের মধ্যেও। অগত্যা বৃষ্টিতে ভিজতে ভিজতে গিয়েই কাটনি লাইনে ট্রেনে চড়লাম। আধ ঘন্টা পরে ট্রেন ছেড়ে দিল। দুধারে শালের বন ও অনুচ্চ পাহাড়। রেলের জানালা দিয়ে আকাশের দিকে চেয়ে চেয়ে দেখি শ্রাবণ মাসের বর্ষা দিনের মতো নিবিড় মেঘাচ্ছন্ন চেহারাখানা আকাশের। মেঘের জোড় মিলিয়ে দিয়েছে। দুই মেঘের মধ্যে এক চুল ফাঁক নেই আকাশের পুত্রাপি। প্রমাদ গণলাম মনে মনে। সূর্যের আলো না দেখতে পেলে মন আমার কেমন যেন মিয়ে মুষড়ে পড়ে। বর্ষাকালে বর্ষা ভালো লাগে না এমন কথা বলছি নে, কিন্তু পয়সা খরচ করে এত দূর বেড়াতে এসে যদি এমন অকাল বর্ষা নামে, তবে মন খারাপ হওয়া খুব বেশি অস্বাভাবিক নয় বলেই আমার বিশ্বাস। কয়েকটি মাত্র স্টেশন পেরিয়ে এসেই কার্গি রোড, ছোট স্টেশনটা। চারিদিক পাহাড় আর বনে ঘেরা। একরকম ভিজতে ভিজতেই নামলাম গাড়ি থেকে। জনপ্রাণী নেই কেউ কোনো দিকে। কোথায় বা বন্ধুর লোক? কোনো দিকে একটা ঘোড়ার টিকিও দেখলাম না। জিনিসপত্র নিয়ে স্টেশনের টিকিট ঘরের সামনে একটা বেঞ্চির ওপর বসে রইলাম। হয়তো এমন হতে পারে বন্ধুর প্রেরিত লোকটা ঘোড়া নিয়ে আসতে আসতে এই ভীষণ বৃষ্টিতে কোথাও আশ্রয় নিয়েছে, তাই সম্ভব। সেক্ষেত্রে বৃষ্টিটা থামলেই সে এসে পড়বে। অবিশ্রান্ত বৃষ্টি চলল মুষলধারে। ঘন্টা দুই কাটল। বেলা 11টা। কাছের একটা পার্বত্য ঝর্ণা ফুলে ফেঁপে উঠেছে। নালা দিয়ে তোড়ে জল চলেছে। পাহাড় থেকে জলের তোড় নেমে রাস্তায় অনেকখানি ডুবিয়ে দিয়েছে। বেলা 11টার পর বৃষ্টি একটু কম জোরে পড়তে লাগলো। একেবারে থামলো না, কিন্তু বন্ধুর প্রেরিত কোনো লোকের চিহ্ন দেখা গেল না রাস্তার ওপর। আমি ঠায় বসে আছি বেঞ্চিখানার ওপর।
মাদ্রাজি স্টেশন মাস্টার একবার আমার দিকে চেয়ে দেখে নিজের বাসায় চলে গেল। স্টেশন জনহীন। আমি পেছনের অনুচ্চ পাহাড় শ্রেণীর দিকে চেয়ে রইলাম অনেকক্ষণ। মেঘ যেন পাহাড়ের মাথায় এসে জড়িয়ে আছে, ভারী চমৎকার দেখাচ্ছে। ঠিক এমনই দৃশ্য দেখেছিলাম, সেও ঠিক এমনই ধারা এক বর্ষামুখর দিনে। ফতেপুর সিক্রির বিখ্যাত বুলন্দ দরওয়াজার উঁচু খিলানের মাথায় সবুজ বনটিয়ার ঝাঁক যেন মেঘের মধ্যে ঢুকছে আর বেরুচ্ছে। মেঘের রাশি যেন জড়িয়ে জড়িয়ে পাক খাচ্ছে বুলন্দ দরওয়াজার খিলানের কার্নিশে। এই বনবেষ্টিত নির্জন স্টেশনটিতে বসে কয়েক বছর আগে দেখা সেই ছবিটা মনে এলো। মুশকিল হয়েছে, ছাতিটা পর্যন্ত আনিনি যে না হয় জিনিসপত্র স্টেশন ঘরে রেখে একটু পাহাড়ের ওপর গিয়ে বেরিয়ে আসব। বেলা 2টো বাজলো স্টেশনের ঘড়িতে। মাদ্রাজি স্টেশন মাস্টারটি বাসা থেকে ফিরে এলো, বোধহয় খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে উঠে এলো এবং পূর্ববৎ এক জায়গায় বসে আছি দেখে আমার দিকে চেয়ে দেখতে দেখতে স্টেশন ঘরে ঢুকলো। কাটনি থেকে একখানা ডাউন ট্রেন কিছু পরেই এলো। মিনিট 2 দাঁড়ালো, ছেড়ে বিলাসপুরের দিকে চলে গেল। চারিদিকে চেয়ে দেখেছি, এ বনের মধ্যে কোথাও একটা দোকান পসার চোখে পড়েনি যে 1 পয়সার মুড়ি কিনে খাই। কিছু মেলে না এ বনে, নিকটে একটা বসতি পর্যন্ত নেই। এমন জানলে বিলাসপুর থেকে কিছু খাবার কিনে আনতাম। স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করব, কোনো দোকান না থাকলে ওরাই বা খাবার কোথা থেকে আনায়। কিন্তু জিজ্ঞেস করতে কেমন বাধো বাধো ঠেকতে লাগলো। ভাবলাম লোকটা মনে করতে পারে হয়তো তার বাড়িতেই আমি খেতে চাইছি। না, এ প্রশ্ন ওকে করা হবে না। বেলা 4টে। তখন আমি সত্যি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি। যদি লোক নাই আসে তবেই বা কী করব। স্টেশনের দেওয়াল সংলগ্ন টাইম টেবিল দেখে বুঝলাম রাত 7:30টায় বিলাসপুরে ফিরে যাবার আর একখানা ডাউন ট্রেন আছে। তাতেই ফিরে যাব বিলাসপুরে এবং সেখান থেকে কলকাতায়। পয়সা খরচ করে এত দূরে অনর্থকই এলাম। এখানে বসে থেকেও তো আর পারি নে। সেই বেলা 9টা থেকে আর বেলা 4টে পর্যন্ত না খেয়ে দিয়ে ঠাই একখানা বেঞ্চির ওপর বসে আছি। স্টেশনটা মুখস্থ হয়ে গেল। এর কোথায় কি আছে আমি যতকাল বেঁচে থাকবো ততকাল নিখুঁতভাবে মনে থাকবে, এমন গভীরভাবে এর ছবি আঁকা হয়ে গিয়েছে আমার মনে। অথচ বৃষ্টি মাঝে মাঝে থামলেও একেবারে নির্দোষ হয়ে থেমে যায়নি। এই সময় স্টেশন মাস্টারটি স্টেশন ঘর থেকে বেরিয়ে আবার নিজের বাসায় ফিরে চলল। যাবার সময় পুনরায় আমার দিকে কৌতূহলের দৃষ্টিতে চেয়ে চেয়ে গেল। একবার জিজ্ঞাসাও করে না যে আমি কে, কেন এখানে সেই সকাল থেকে বসে আছি দারুব্রহ্মের মতো অচল অবস্থায়। বেশ লোক, যা হোক। স্টেশন আবার জনহীন। একে মেঘান্ধকার দিন, তাই হেমন্তের ছোটবেলা। এরই মধ্যে যেন বেশ বেলা পড়ে আসে হলো। মনে হতে লাগলো সন্ধ্যা হবার আর বেশি দেরি নেই। কি করা যায় এই অবস্থায়? রাত্রি কাটাতে হলে যতদূর বুঝছি স্টেশন মাস্টারের স্টেশনের ঘরখানার মধ্যে আমায় জায়গা দেবে না। এই বাইরের বেঞ্চিখানাতেই আমায় শুয়ে থাকতে হবে। এমন সময় দূরে বাজনাবাদ্যির শব্দ শোনা গেল। চেয়ে দেখি একদল লোক বাজনা বাজিয়ে স্টেশনের দিকে আসছে। কাছে এলে দেখলাম তারা বরযাত্রী। 10-12 বছরের একটি বালক বর্ষাজে দুলি চেপে এসেছে ওদের সঙ্গে। আশ্বিন মাসে বিবাহ কি রকম এদেশে বোধহয় হয়ে থাকে। ওদের মধ্যে 3-4 জন লোক এসে আমার বেঞ্চিতে বসলো। নিজেদের মধ্যে ওরা খুব গল্পগুজব হল্লা করছে। একটা জিনিস লক্ষ্য করলাম, কেউ কোনো রকম ধূমপান করছে না। পরের পয়সায় ধূমপান করবার এমন সুযোগ যখন বরযাত্রী হয়ে এরা ছেড়ে দিচ্ছে, তখন মনে হলো ধূমপানের প্রথা এদেশে কম। পরে জেনেছিলাম আমার অনুমানের মধ্যে অনেকখানি সত্যতা আছে। কাঁচা শালপাতা জড়ানো পিকা ছাড়া এদেশে বিদেশি চুরুট বা সিগারেটের চলন খুব কম। একজন আমার দিকে চেয়ে হিন্দিতে বলল, বাবু কোথায় যাবেন? বাবা, এতক্ষণ পরে মানুষের সঙ্গে কথা বলে বাঁচলাম। প্রাণ হাঁপিয়ে উঠেছিল কথা না বলে। বললাম, দ্বারকেশা যাব। সে বিস্ময়ের সঙ্গে আমার দিকে চেয়ে বলল, দ্বারকেশা? আপনি কোন গাড়িতে নেমেছেন? কোথা থেকে আসছেন? সকালের গাড়িতে, কলকাতা থেকে আসছি। তবে এতক্ষণ বসে আছেন যে? সব খুলে বললাম। লোকটির চেহারা ও পরিচ্ছদ দেখে খুব উচ্চবর্ণের বলে মনে হয়নি। এই বরযাত্রীর দলের মধ্যে কেউই উচ্চবর্ণের নয় এই আমার ধারণা। কিন্তু লোকটি ভদ্র ও অমায়িক। সব শুনে সে বলল, আপনার তো বড় কষ্ট হয়েছে দেখছি। সারাদিন বসে এভাবে খাওয়া দাওয়া হয়নি বোধহয়। আপনি কি করবেন এখন? কি করব বুঝতে পারছি না।
দ্বারকেশায় যাবেন কেন? সেখানে বড্ড বন, জঙ্গলি জায়গা। শুনে আমার আরও আগ্রহ বাড়ল দ্বারকেশা দেখবার জন্যে। সে জায়গা না দেখে চলে যাব এত দূর এসে? ওকে বললাম কোনো ব্যবস্থা হতে পারে সেখানে যাবার। সে ওদের দলের 2-3 জনকে ডেকে গুড় বুলি মিশ্রিত হিন্দিতে কি পরামর্শ করলো। তারপর আমার দিকে চেয়ে বলল, সব ঠিক হয়ে গেল। আমাদের দলে যারা এসেছে তাদের মধ্যে 3 জন ডুলি নিয়ে ফিরে যাবে। আপনি ডুলি চেপে এখান থেকে 9 মাইল দূরে মানসার বলে একটা গাঁয়ে যাবেন। সেখানে রাত্রিটা থাকবেন। কোথায় থাকবো? ডাকবাংলো আছে। সে ব্যবস্থা বলে দিচ্ছি ডুলিওয়ালাদের। আপনি ওদের ডুলি ভাড়া একটা দিয়ে দেবেন সেখানে গিয়ে। ওরা আপনাকে থাকবার জায়গা করে দেবে। তারপর আর বাকি পথ 32 মাইলের 9 মাইল হলো মতে। আজ রাত তো সেখানে থাকুন, কাল সকালে উঠে একটা ব্যবস্থা হয়ে যাবে। এই ব্যবস্থাই ভালো। ফিরে যাওয়া বা এখানে স্টেশনের ওজন কলের মতো বসে থাকবার চেয়ে এগিয়ে চলাই যুক্তি। 9 মাইল 9 মাইলই সই। লোকটিকে যথেষ্ট ধন্যবাদ দিয়ে আমি ডুলি চাপলাম। উঁচু নিচু পাহাড়ি পথ, তোড়ে জল চলেছে রাস্তার পাশের নালা দিয়ে, শালগাছ সর্বত্র। অভিজ্ঞ পণ্ডিতেরা মধ্যপ্রদেশের এই অংশকে ডেক্কান ট্র্যাপের অন্তর্ভুক্ত বলে নির্দেশ করেছেন। শালবৃক্ষ এই অঞ্চলে সকলের চেয়ে বেশি জন্মায়। স্টেশন ছাড়িয়ে প্রথমটা দুধারে অনেক পাহাড় পড়ল। তারপর রাস্তা অনেকখানি নিচু হয়ে গিয়ে একটা ঝর্ণা পার হয়েছে। তারপর খানিকটা সমতল প্রান্তর, ইতস্তত ছোট বড় শিলাখণ্ড ছড়ানো। সেই মাঠের মধ্যে বেলা পড়ে এলো। মেঘাচ্ছন্ন আকাশের তলায় সন্ধ্যার অন্ধকার ক্রমশ ঘন হয়ে নামছে। আমার ডুলির পেছনে পেছনে ওদের মধ্যে তৃতীয় ব্যক্তিটি আমার জিনিসপত্র মাথায় করে নিয়ে আসছিল। তাকে দেখে আমার মনে হলো লোকটি নিতান্ত ক্ষীণজীবী, দুর্ভিক্ষের আসামি। ডুলি বাহকদের একজনকে বললাম, এ বেচারি মোট বইতে পারছে না, তোমরা কেউ জিনিস নিয়ে ওর কাঁধে ডুলি দাও। তারা হেসে বলল, বাবু চুপ করে বসুন, ও একজন ভালো শিকারী। গায়ে ওর খুব জোর, কোনো ভাবনা নেই। কি শিকার করে? হরিণ মারে, ভাল্লুক মারে, সব কিছু মারে। কোন জঙ্গলে শিকার করে? আপনি যেখানে যাবেন বাবু, সেখানে খুব বড় জঙ্গল আছে। সেখানে ও গিয়েছে অনেকবার। শুনে লোকটার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা হলো। ওর দিকে ভালো করে চেয়ে দেখলাম। গায়ে চর্বি বোধহয় 1 আউন্সও নেই, কিন্তু লোহার তারের মতো শক্ত দড়ি দড়ি হাত পা। গলাটা যেন একটু বেশি লম্বা, চক্ষু দুটির দৃষ্টি স্থির, গলার হাড় বেরুনো। চেহারায় দস্তুর মতো বিশেষত্ব আছে, বারবার চেয়ে দেখতে ইচ্ছে হয়। পথে বেশ অন্ধকার হলো। আমার একটু ভয় যে হয়নি এ কথা বললে মিথ্যা বলা হবে। সঙ্গে 3 জন অপরিচিত লোক। সুটকেসে কিছু টাকা কড়িও আছে, জামায় সোনার বোতাম আছে, হাত ঘড়ি আছে। এই পাহাড়ি জায়গায় এদের বিশ্বাস কি? জিজ্ঞেস করলাম, মানসার আর কত দূর? হে আর বাবু 3 মিল। ওদের 3 মিল আর শেষ হয় না। তারপর 2 ঘন্টা কেটে গেল। ডুলির বাইরে বড় অন্ধকার হয়ে এসেছে, কিছু দেখা যায় না। তবে মনে হচ্ছে মাঝে মাঝে শালবন, মাঝে মাঝে ছোট বড় পাহাড় পড়ছে রাস্তার দুধারে। ঝর্ণার জলের শব্দও পাচ্ছি। আজ দেবীপক্ষের সপ্তমী, অথচ মাঠ বন ঘুটঘুটে অন্ধকার। আরও কিছুক্ষণ পরে দূরে অন্ধকারের মধ্যে 2-1টা আলো দেখা গেল। একটা ছোট মতো খালের হাঁটু জল পেরিয়ে আমরা মানসারে পৌঁছে গেলাম।